আজ গল্প হবে চুল কাটার ইতিহাস নিয়ে। হাজার হাজার বছর আগে না ছিল আয়না, না ছিল সেলুন, তবুও মানুষ তার চুল নিয়ে ভাবত। প্রাচীন সময়ে মানুষ ধারালো পাথর আর শাঁস দিয়ে চুল কাটত, স্টাইলের জন্য নয়, বেঁচে থাকার জন্য। লম্বা চুল শিকার করতে সমস্যা করত, ময়লা আর পোকামাকড় জমত খুব সহজে। তারপর এলো সভ্যতা। প্রাচীন মিশরে চুল কাটা হয়ে গেল পরিচ্ছন্নতা আর মর্যাদার প্রতীক। পুরোহিতরা মাথা পুরো শেভ করতেন আর ধনীরা পরতেন দামি উইগ, যা অনেক সময় নিজের চুলের থেকেও বেশি গুরুত্বপূর্ণ ছিল। প্রাচীন রোমে নাপিতের দোকান ছিল আড্ডার জায়গা। মানুষ সেখানে শুধু চুল কাটতেই যেত না, রাজনীতি, গল্প আর খবরের আসর বসত সেখানে। পরিষ্কার চুল মানেই ছিল সম্মান আর শৃঙ্খলা। কিন্তু সবসময় চুল কাটা আনন্দের ছিল না। মধ্যযুগে কারো চুল কেটে দেওয়া হতো শাস্তি হিসেবে। আবার সন্ন্যাসীরা মাথার মাঝখানটা শেভ করতেন, যা ছিল ভক্তি আর বিনয়ের প্রতীক। অবাক করা কথা হলো, হাজার হাজার বছর আগে এনশিয়েন্ট ইজিপ্ট আর এনশিয়েন্ট রোমে নাপিতরা ছিলেন অত্যন্ত সম্মানিত। তারা শুধু চুলই কাটতেন না, করতেন অপারেশনও। যেমন দাঁত তোলা, ছোটোখাটো সার্জারি সবই করতেন। আবার রক্ত বের করা, যাকে বলে ব্লাড লেটিং, এটা হলো একটা প্রাচীন চিকিৎসা পদ্ধতি, যেখানে শরীর থেকে ইচ্ছাকৃতভাবে রক্ত বের করা হতো রোগ সারানোর জন্য। ধারণা ছিল এতে শরীরের খারাপ রক্ত বের হয়ে যায়। কিন্তু আধুনিক চিকিৎসায় এটি আর ব্যবহার করা হয়নি, কিছু বিশেষ ক্ষেত্র ছাড়া। এখন ভাবুন তো, চুল কাটতে গিয়ে আপনি দাঁত তুলে নিয়ে বাড়ি ফিরছেন। 1540 সালে ইংল্যান্ডে কিং হেনরি VIII একটা বড় সিদ্ধান্ত নেন। সার্জন এবং নাপিতদের আলাদা করে দেওয়া হয়। এরপর থেকে নাপিতরা শুধু চুল কাটা, দাড়ি কামানোতেই সীমাবদ্ধ হয়ে যায়। এখান থেকে আধুনিক বারবার শপের শুরু। 1800 ও 1900 শতকের বারবার শপ হয়ে ওঠে রাজনীতি, গল্প, ব্যবসার গোপন আলোচনার স্থান। বিশেষ করে আমেরিকায় আফ্রিকান আমেরিকান কমিউনিটির জন্য এটি ছিল নিরাপদ সাংস্কৃতিক জায়গা। অনেক বড় বড় সিদ্ধান্ত নীরবে এই চেয়ারেই নেওয়া হয়েছে। এ নিয়ে অজানা ও ভয়ঙ্কর কিছু গল্প আছে। সোয়েনি টডের ভয়ঙ্কর কিংবদন্তি চরিত্র। লন্ডনের এক নাপিত, যে নাকি তার কাস্টমারদের হত্যা করত। পাশের দোকানে লাশ গোপনে সরিয়ে ফেলা হতো। যদিও এটি সম্ভবত কাল্পনিক, তবুও এই গল্প আজও মানুষকে ভাবায়। নাপিতের উপর ভরসা করা কি সবসময় নিরাপদ? ইতিহাসে এমন ঘটনাও আছে যেখানে রাজা বা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপর আক্রমণ করা হয়েছে যখন তারা চুল কাটাচ্ছিলেন, কারণ তখন তারা সবচেয়ে অসহায় অবস্থায় থাকেন। এই কারণে রাজাদের জন্য চুল কাটা ছিল ঝুঁকিপূর্ণ। নাপিতরা অনেক সময় গুপ্তচর হিসাবে কাজ করত। কিছু দেশে নাপিতরা গ্রাহকদের কথা শুনে গোপন তথ্য পেতেন, কারণ মানুষ চুল কাটার সময় অনেক গোপন কথা বলে ফেলে। আবার রোগ ছড়ানোর ঝুঁকি তো ছিলই। যেহেতু আগে স্বাস্থ্যবিধি ঠিকমতো মানা হতো না, তাই একই রেজার ব্যবহার করার ফলে সংক্রমণ ছড়াতো খুব দ্রুত। তাই আধুনিক সেলুনে কঠোর স্বাস্থ্যবিধি চালু করা হয়। চলুন জানি সেলিব্রিটি ফোকাসড হেয়ার স্টাইলিস্টদের কথা। আধুনিক হেয়ার কাট বলতে প্রথমে আসে প্রিন্সেস ডায়নার ফেমাস হেয়ার কাট। এটা ছিল শর্ট, সফট, ফেদার্ড বব। এটি করেছিলেন তার হেয়ার স্টাইলিস্ট স্যাম ম্যাকনাইট। স্যাম ম্যাকনাইট ছিলেন একজন খ্যাতনামা ব্রিটিশ সেলিব্রিটি হেয়ার স্টাইলিস্ট। এরা এমন হেয়ার স্টাইলিস্ট বা বারবার যারা ফেমাস সেলিব্রিটিজ, অ্যাক্টরস, মডেলস, ইনফ্লুয়েন্সার্সদের চুল কাটেন এবং তাদের একটা লুক ডিজাইন করেন। 1990 সালে একটি ফটোশ্যুটের সময় তিনি এই স্টাইলটি তৈরি করেন। সেই স্টাইলটি এতই জনপ্রিয় হয়ে যায় যে ডায়না পরবর্তীতে সেটাই নিজের সিগনেচার লুক হিসেবে রেখে দেন। কিন্তু কত পেমেন্ট দিয়েছিলেন ডায়না এই কাটের জন্য? এখানে একটা মজার ব্যাপার আছে। এই হেয়ার কাটের জন্য ডায়না কোনো টাকা দেননি, কারণ এটি ছিল একটি ফটোশ্যুটের অংশ। স্যাম ম্যাকনাইট তখন প্রফেশনাল কাজের অংশ হিসেবে সেটি করেছিলেন। মজার ফ্যাক্ট হলো, এই হেয়ার কাটের জন্য ডায়না তার লম্বা চুল কেটে ফেলেন এবং তিনি এতটাই পছন্দ করেন যে সাথে সাথে এই লুকটি তিনি ধরে রাখেন। এটি 90-এর দশকে নারীদের মধ্যে শর্ট হেয়ার কাট ট্রেন্ড তৈরি করে। স্যাম ম্যাকনাইট নিজেও বলেন, এটি ছিল তার ক্যারিয়ারের সবচেয়ে আইকনিক কাজগুলোর মধ্যে একটি। নিউ ইয়র্কের একজন নামী হেয়ার স্টাইলিস্ট মার্ক বুস্টাস। সপ্তাহের 5 দিনে তিনি বিজি, লাক্সারি সেলুন, রিচ ক্লায়েন্টস, হাই এন্ড লাইফস্টাইল নিয়ে। কিন্তু সপ্তাহান্তেই তার জীবন পুরো বদলে যায়।
তিনি রাস্তায় হাঁটেন, খুঁজে বেড়ান হোমলেস মানুষদের। ময়লা কাপড়, এলোমেলো চুল, ক্লান্ত চোখ, মানুষ যাদের এড়িয়ে চলে, তিনি তাদের কাছে যান। হাসি মুখে বলেন, ক্যান আই গিভ ইউ আ হেয়ার কাট? প্রথমে তারা বিশ্বাসই করতে পারে না। একটা ছোট্ট চেয়ার, একটা আয়না আর তার দক্ষ হাত। চুল কাটা শুরু হয়, কিন্তু এটা শুধু হেয়ার কাট না, এটা কেয়ার, এটা রেসপেক্ট, এটা হিউম্যান টাচ। শেষে যখন আয়নাটা সামনে ধরা হয়, একটা মানুষ নিজের দিকে তাকিয়ে থাকে, তার চোখে পানি চলে আসে। অনেকদিন পর সে নিজেকে মানুষ মনে করে, অনেকদিন পর সে হাসে। একটা হেয়ার কাট ফিরিয়ে দেয় তার হারানো আত্মবিশ্বাস। কারোর জন্য এটা হতে পারে নতুন জীবনের শুরু। মার্ক বুস্টস কখনো টাকা নেন না, তিনি শুধু বলেন, ইউ আর ওয়ার্থ ইট। একটা হেয়ার কাট, একটা হাসি, একটা সম্মান, এটুকুই যথেষ্ট। ক্রিস ম্যাকমিলান একজন হেয়ার স্টাইলিস্ট। 1990-এর দশকে টিভি শো ফ্রেন্ডসে অভিনেত্রী জেনিফার অ্যানিস্টনকে একটা হেয়ার স্টাইল করিয়েছিলেন। এই হেয়ার স্টাইলই দ্য রেচেল হেয়ার কাট নামে পুরো বিশ্বে ভাইরাল হয়ে যায়। লাখো মানুষ সেই হেয়ার কাট কপি করতে শুরু করে। এই সময় এটা ফ্যাশন ট্রেন্ড হয়ে যায়। জেন অ্যাটকিন কার্ডিশন ফ্যামিলির স্টাইলিস্ট। তিনি দীর্ঘদিন ধরে কিম কার্ডিশন এবং পুরো কার্ডিশন জেনার পরিবারের হেয়ার স্টাইলিস্ট ছিলেন, তাই তার কাজ বিশ্বজুড়ে নজর পায়। তিনি আরও অনেক বড় বড় স্টারের সাথে কাজ করেছেন, যেমন কাইলি জেনার, গিগি হাদিদ। এখন জানি তাদের ইনকাম কত। সেলিব্রিটি স্টাইলিস্টের ইনকাম ফিক্স না, তাদের ফেম, ক্লায়েন্ট, লোকেশন অনুযায়ী অনেক পরিবর্তন হয়। টপ সেলিব্রিটি স্টাইলিস্ট বছরে আর্ন করেন $1,00,000 থেকে $5,00,000 উপরে। এলিট লেভেলের বছরে ইনকাম $5,00,000 থেকে $1 মিলিয়ন বেশি। তারা পার ক্লায়েন্ট চার্জ করেন প্রতি হেয়ার কাট বা সেশনে $500 থেকে $5,000 উপরে। তবে বিশেষ বিশেষ ইভেন্ট, রেড কার্পেট, স্টাইলিং, এগুলোর খরচ আরও বেশি। কিন্তু কেন তারা এত আর্ন করে? সেলিব্রিটি হেয়ার স্টাইলিস্ট এত বেশি আর্ন করে কারণ তাদের কাজ শুধু চুল কাটা না, এটা আসলে ইমেজ তৈরি করার হাই লেভেলের স্কিল। তারা ফেমাস সেলিব্রিটিজের লুক ডিজাইন করে, যা সরাসরি তাদের পাবলিক ইমেজ, ব্র্যান্ড ভ্যালু এবং ইনকামের উপর প্রভাব ফেলে। একটা পারফেক্ট হেয়ার স্টাইল অনেক সময় কোনো অ্যাক্টর বা মডেলের ক্যারিয়ারই বদলে দিতে পারে, তাই তাদের কাজের ভ্যালু অনেক বেশি।